মানে কি বলতে চাচ্ছ? প্রতিদিন ভাতের পর হঠাৎ একদিন পোলাও পেলে যেমন আনন্দ হয়, ঠিক গত রাতেও আমার এমন হয়েছিল। মাঝে মাঝে এমন সুখ ছোঁয়া পেলে মন্দ হয় না। পৃথা কিছু বলতে গিয়েও সুযোগ পেল না, কারণ আদিল ওকে বেশ গভীরভাবেই আক্রমণ করেছে। আবেশে পৃথার চোখ বন্ধ হয়ে আসে। কাল তো আপনি এমনটাই চেয়েছিলেন বলে আদিল ওকে ছেড়ে দেয়, তারপর পৃথাকে কথা বলার সুযোগ না দিয়ে চলে যায়। হাঁফ ছেড়ে বাঁচল পৃথা। এক মুহূর্তের মধ্যে শরীর আর মনের উপর অনুভূতির তাণ্ডব চালিয়ে গেল আদিল। এত বুঝে গেল ছেলেটা, একটু কম বুঝতে কি হয়? অধৈর্য গলায় পৃথা বলে, আর কত হারবো তার কাছে? খেয়ে যা দিল, না খেয়ে বাসা হতে বের হতে নেই। পৃথা কষ্ট করে নাস্তা বানালো আর তুই না খেয়েই চলে যাচ্ছিস? চেঁচিয়ে কথাগুলো বলল মাজেদা বেগম। সময় নেই দাদি। বলেই বের হয়ে গেল আদিল। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। হ্যাঁ রে পৃথা, ওকে শাসন করতে পারিস না? একটু না শাসন করলেও তো হয়। দাদি কথাগুলো পৃথার মাথার উপর দিয়ে যায়। স্বামীর কাছে নাকানি চোবানি খেয়ে মস্তিষ্ক যে তার ভোঁতা হয়ে গেছে। বাসায় কাজের মেয়ে নাসিমা আসলে মাজেদা বেগম তাকে নিয়ে বাজারে যায়, আর পৃথাকে বারবার সাবধান করে দিয়ে বলে, পরিচিত কিংবা অপরিচিত যে কেউই আসে না কেন, একদম দরজা খুলবি না। দিনকাল খুব খারাপ হয়ে গেছে, বুঝলি? পৃথা এতে মাথা নাড়িয়ে শুধু সম্মতি জানায়। এরপর তারা চলে যায়। সমস্যা শুরু হয় মাজেদা বেগমদের যাওয়ার 10 মিনিট পরে। বারবার কলিং বেল বাজাতেই পৃথা পিপহোল দিয়ে দেখে একটা লোক দরজায় দাঁড়িয়ে আছে। ঠোঁটে তার রহস্যজনক হাসি। পৃথা পিপহোল চোখ থেকে চোখ নামিয়ে কিছু একটা ভাবতেই আবার বেল বেজে উঠল। ব্যাপারটি মোটেও সুবিধাজনক নয়। পৃথা একবার উচ্চস্বরে বলে উঠল, কাকে চাই? কিন্তু জবাব আসে না। পৃথা এটা দেখে হয়রান হয়ে যায়। সে ল্যান্ডফোন নিয়ে আদিলকে কল দিতে চায়, কিন্তু কিছুতেই কল ঢোকে না। আর অন্যদিকে কিছুক্ষণ পর পর বেল বাজতেই থাকে। জয়দীপের বাসায় কেউ না থাকায় সেই সুযোগটাই নিয়েছে সে। তার ভেতর পৃথাদের বাসায়ও কেউ নেই। এতে সুযোগের ওপর সুযোগ এসে ধরা দিয়েছে জয়দীপের হাতে। এমনি সকাল থেকে পৃথার ওপর তার নজর পড়েই আছে। তার উপর আদিল ওর কলার ধরে সবার সামনে অপমান করায় মনের ভেতর হাই ভোল্টেজে আক্রোশ তৈরি হয়ে গেছে। সে আবার বেল বাজিয়ে নিজেদের ফ্ল্যাটে ঢুকে ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের কেয়ারটেকারকে দেখতে লাগলো। পৃথাও ব্যালকনিতে এসে চিৎকার দিয়ে নিচের দারোয়ানকে ডাক দেবে, এমন সময় জয়দীপ পৃথাকে জোরে একটা ধমক দিয়ে বলল, এই মেয়ে, যদি চিৎকার দিয়েছো তাহলে ব্যালকনি টপকিয়ে বাসায় ঢুকবো। ভালোই ভালো দরজা খুলে দাও বলছি, না হলে আমাকে যদি কষ্ট করে ঢুকতে হয় তাহলে কিন্তু একদম দফা রফা করে ছাড়বো। তাছাড়া আরও বিশ্রী ভাষায় কথা বলতে থাকে জয়দীপ। এটা শুনে পৃথা ভয়ে কেঁপে উঠল। ব্যালকনি টপকানো কোনো ব্যাপার নয়, কারণ এতে কোনো গ্রিল নেই। তাছাড়া ব্যালকনির দরজাও খুব শক্ত সামর্থ্য নয়। সে দ্রুত ব্যালকনির দরজা লাগিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে এসে বাহির থেকে রুমের দরজাও লাগিয়ে দিয়ে ওখানে বসে নিঃশব্দে কাঁদতে লাগলো। আলা, এখন আমি কাকে ডাকবো? আবারও কলিং বেল বেজে ওঠে। পৃথা কোনো দিশা না পেয়ে আদিলের ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তারপর নিজের আইডি লগ ইন করে আদিলের আইডিতে মেসেজ করতে লাগলো, কিন্তু সিন হয় না। শেষে কল দেয়। আদিল তখন লাইব্রেরিতে ছিল। ভাইব্রেশন ফোনের কাঁপুনি উঠতেই ফোনটা বের করে দেখলো পৃথার মেসেঞ্জার থেকে কল এসেছে। ও দ্রুত লাইব্রেরি হতে বের হয়েই কল কেটে দিয়ে ভিডিও কল দিয়ে স্ক্রিনে পৃথার কান্নারত চেহারা দেখে আর হ্যালো বলার মতো ওর সময় হয়ে উঠল না। বাসায় কিছু একটা হয়েছে। কল কেটে দিয়েই বাইক নিয়ে বের হয়ে পড়ে। অন্যদিকে পৃথার কল না দিয়ে কাঁদতে কাঁদতে অপেক্ষা করতে লাগলো। এবার কলিং বেল অবরত বাজতে লাগলো। কানে দুটো আঙুল গুজিয়ে দিয়ে পৃথা এবার জোরে জোরে কাঁদতে লাগলো। আদিল বাসার গিয়ে সামনে এসে গাড়ি গেটের কাছে স্ট্যান্ড করতেই দারোয়ান ওকে দেখে গেট করে দেয়। সে বাইক ওখানে রেখে লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে দ্রুত গতিতে ওপরে উঠতে লাগলো। কারো আসার শব্দ শুনে জয়দীপ সটকে পড়ে। আদিলের ফ্ল্যাটে এসে চাবি বার করে দরজা খুলতেই অপরদিকে পৃথা ভাবলো লোকটি হয়তো কোনোভাবে দরজা খুলে ফেলেছে। এতে ভয় দেয়ালে আরও সেটিয়ে গেল মেয়েটি। আদিল দরজা খুলেই দেখলো পৃথা দেয়ালে পিঠ লাগিয়ে ভয়ার্ত চোখে কেঁপে যাচ্ছে। আদিল দরজাটা বন্ধ করে দ্রুত পৃথার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, বউ, এত ভয় পাচ্ছ কেন? এই তো আমি এসে গেছি। দেখি এবার কে তোমার গায়ে টাচ করে। পৃথা এত ভয় জীবনেও পায়নি। দু হাতে আদিলকে জড়িয়ে ধরে আটকা আটকা কণ্ঠে বলে উঠল, পাশের ফ্ল্যাটের লোকটা খুবই বাজে, কি অসভ্য ভাষায় কথাগুলো বলছিল। আমি প্রচন্ড ভয় পেয়েছি আদিল, খুব ভয় পেয়েছি আমি। আদিল চুপ হয়ে যায়। ভাগ্যিস ও বুদ্ধি করে ল্যাপটপটা কাজে লাগিয়েছে, না হলে ভয় তো ও শেষ হয়ে যেত।
যদিও বাসায় জয়দীপ ঢুকতে পারত না, কিন্তু এরকম আচরণ কোনো মেয়ের সাথে হলে অবশ্যই পরিস্থিতি অন্যদিকে যাবে। তার মধ্যে বাসায় কেউ ছিল না তাকে সাপোর্ট দেওয়ার মতো। সেটা আরও খারাপ পর্যায়ের দিকে নিয়ে গেছে। আদিল পৃথাকে রুমের ভেতর নিয়ে যায়, এরপর পৃথাকে ওর কাজ ছাড়া করে না। ঘণ্টাখানেক পরে ওর দাদি আসলে আদিল গিয়ে ডোর খুলে দেয়। এরপর ডোর আর বন্ধ করে না, কাউকে করতেও দেয় না। পৃথার সাথে হওয়া ঘটনাও কাউকে বলে না। পুরো দিন দরজা ওভাবেই খুলে রাখে আর প্ল্যান করে জয়দীপকে আসলে কোথায় ধরবে। সন্ধ্যার পর জয়দীপ ফ্ল্যাট থেকে বের হয়ে দেখে আদিলদের ফ্ল্যাটের দরজা খোলা। আদিল তখনও ড্রয়িং রুমেই বসে অপেক্ষায় ছিল শিকার কখন বের হয়। আদিলের মনের আশা পূরণ হয়েছে, শিকার তার গুহা হতে বের হয়েছে। পিয়াসা সিদ্ধার্থকে কল করে ওর বাসার কাছে থাকতে বলেছে অনেক আগেই, শুধু জয়দীপের বের হওয়ার অপেক্ষায় ছিল। জয়দীপ বাসা হতে বের হতে ওরা ওর পিছু নেয়। সকালে বুকে হসপিটালে পাঠিয়েছিস, আর আজ তোকে আমি সেখানেই পাঠাবো। জয়দীপ ওর বাইক নিয়ে নির্জন রাস্তায় আসতেই পিয়াস বাইক নিয়ে ওর কাছে গিয়ে পরিকল্পনা মাফিক সিদ্ধার্থ আর পিয়াস চলন্ত বাইকে অবস্থান করা সত্ত্বেও একসাথে জয়দীপকে প্রচণ্ড গতিতে লাথি মারে। এতে জয়দীপ চলন্ত বাইক নিয়ে পড়ে যায়। পিচ ছাড়া রাস্তায় বাইক সহ অনেক দূর পর্যন্ত হিস্টে যায় জয়দীপ। শার্ট ছিঁড়ে পিঠ ছিলে যায়। পিয়াস বাইক থামিয়ে মুখে রুমাল বেঁধে আহত জয়দীপের কলার ধরে বলে ওঠে, এই, তোর কাছে যা যা আছে বের করে, না হলে এখনই এখানে তোকে খালাস করে দিব। এরা এমন ব্যবহার করো যাতে কেউ তাদের সন্দেহ না করতে পারে, যেন ভাবে ছিনতাইকারীরা তার এই অবস্থা করেছে। জয়দীপ ভাবল সে ছিনতাইকারীর কবলে পড়েছে। সে অতি কৃপণ মানুষ হওয়ায় টাকা সহজে দিতে চাইল না ওই অবস্থায়ও। সিদ্ধার্থ কোনো কথা না বলে ওর ডান হাতের কবজিতে চাকু ফুটতে লাগলো। কিছুক্ষণ পরে আদিলও এসে এদের সাথে যোগ দেয়। আদিল কোনো অজুহাতে শোনে না, ডান হাত ও বাম পায়ের রগ কেটে দেয়। বুকের ভেতর পুরো দিন যেই আগুন জ্বলেছে সেটা জয়দীপের রক্ত দিয়ে সে নেভালো। সে মনে মনে বলে ওঠে, ওই ডান হাত দিয়ে জয়দীপ বারবার কলিং বেল বাজিয়ে পৃথাকে অতিষ্ঠ করেছে। এই হতার কোনোদিনও কোনো কাজের জন্য উঠবে না। অন্ধকারের কালো ওই আসমানে তারার আজ রাজত্ব নেই। পুরো আসমান আমাবস্যার কালো রঙে নিজেকে সাজিয়েছে। চন্দ্রের সাথে হয়তো তার বিরোধ চলছে। আজ চন্দ্রকে সে কিছুতেই আকাশে বিচরণ করতে দেবে না। সূর্যের আলো শুষে নিয়ে দিনকে দিন সে মোহনীয় হয়ে উঠছে। সেটা কি আর সহ্য হয়? লোকে চাঁদকে নিয়ে মাতামাতি বেশি করে, কই আমাকে নিয়ে মাতামাতি করে না তো। অথচ আমার বুকেই চন্দ্রের বসবাস। এমন হিংসা বাণীতে চাঁদও অভিমানে আড়ালে মুখ লুকিয়ে হয়তো কাঁদছে। তার কান্না বৃষ্টি হয়ে দু এক ফোঁটা নামছে ধরত্রের বুকে, কিন্তু তার দুঃখ কি সবাই বুঝবে? চন্দ্রের দুঃখ দেখে আসমান মেঘের গর্জনে ডেকে তাকে সাবধান করে, ফের যদি দুঃখ বিলাসে বেঁধে উঠিস তো তোকে আমি আমার বুক থেকে ফেলে দেব কৃষ্ণ গহ্বরে। এমন তর্জন গর্জন শাসনে চন্দ্র হয়তো থেমে গেছে, তাই বৃষ্টি পড়াও বন্ধ হলো। কিন্তু আকাশে মেঘের গর্জন মোটেও থামল না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকিত হওয়ার কারণে সে তার বজ্রের আঘাতে আলোতে পথঘাট দেখানোর সুযোগ করে দিচ্ছে। এতে কিঞ্চিত পরিমাণে হলেও চন্দ্রের রূপরি স্নিগ্ধ আলোর অভাবে মেটানো প্রয়াস আর কি। অন্তরিক্ষের এমন শাসন পবন মহাশয়ের ব্যাপক পছন্দ, তাই সে শাসার শব্দে বৃক্ষদের নাচিয়ে সম্মান জানিয়ে চলল গগনকে। চাঁদও রাত্রি প্রহর কাটানোর অপেক্ষায় রইল। শুধু সূর্য একবার জেগে উঠুক, তারপর তোর নামে নালিশ করে কিভাবে শাসনে রাখতে হয় তোকে সেটা আমিও ভালো জানি। আকাশ, চাঁদ ও বাতাসের খুনসুটির মাঝে চৌরাস্তার মোড়ে আদিল এক নীরব জায়গায় বসে আছে। জয়দীপের রক্তে এখনও হাত রঞ্জিত। মাঝে মাঝে ভীষণ জোরে বজ্রপাত হচ্ছে, সাথে বাতাসের বেগ যোগ দিয়েছে। পিয়াস এসে আদিলকে বসা থেকে তুলে পানির বোতলের ছিপি খুঁড়ে হাতে ঢেলে দিল। সেই জলে আদিল হাত ধুয়ে বলল, কুত্তাটাকে হসপিটালে দিয়ে এসেছিস তো? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। হারামিটা কোনোদিনও বাম পা আর ডান হাত কাজে লাগাতে পারবে না। এটাই ওর জন্য উপযুক্ত শাস্তি। বলতেই সিদ্ধার্থও চলে আসলো ওর বাইক নিয়ে। তারপর তাড়াহুড়ো করে বলে উঠল, এই তোরা চল তো, কোন শালা নাকি রেহানের গাড়ি আটকিয়েছে। আজ শালার পিঠের ওপর তল্লাশ বাস ফাটাবো। কিরে, তোর বাইক কই? আদিল যেতে চায় কিন্তু পিয়াস নিষেধ করে। তুই বাসায় যা, আমরা ব্যাপারটি হ্যান্ডেল করব। কিন্তু আদিল কথা শোনে না। এরা সব ফ্রেন্ডরা একই প্রাণ, কারো কোনো সমস্যা হলে কোনো চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়ে। আজকেও তার ব্যতিক্রম হলো না।
গাড়ি স্টার্ট দিতেই পিয়াস আদিলের পেছনে উঠল। তারা তিনজনই রেহানের কাছে চলে গেল। রেহান রাস্তার ধারে মুখ কাঁচিমুচি করে দাঁড়িয়ে আছে। ওর বাইকের চাবি পুলিশটি নিয়েছে। ওদের কাছেই বাইক স্ট্যান্ড করানো আছে। আদিলরা ওর কাছে আসতেই ওর চোখে মুখে চিন্তার ছাপ কিছুটা হলেও উড়াল দিল। আদিল গাড়ি স্ট্যান্ড করতেই পিয়াস বলল। রেহান হাত দিয়ে রাস্তার ওপারে দাঁড়িয়ে রাখা গাড়িটির দিকে আঙুল তুলে দেখিয়ে দিল। আর বলিস না, স্লিপার আর টি শার্ট পরে বাইক চালাচ্ছি, তার জন্য সার্জেন্ট আমার গাড়ি ধরেছে। ওনাতে শার্ট এবং কেটস পরে বাইক চালাতে হবে নাকি? এগুলোর কোনো মানে হয় বল? আর গাড়ির লাইসেন্স সেটা ঠিক আছে? প্রশ্ন করল সিদ্ধার্থ। রেহান মাথা চুলকে বলল। কিছুদিন হলো আব্বু গাড়ি কিনে দিয়েছে, বিভিন্ন ঝামেলায় এখনো রেজিস্ট্রেশন করা হয়নি। হালারপুত হালা এমনি ধরছে, রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বাহির করে আবার বড় রাস্তায় ঘুরতাছস। এই আদিল গাড়ি টান দিত। পিয়াস মেজাজ দেখিয়ে কথাগুলো বলল। রেহান আদিলের হাত চেপে ধরে বলল। দোস্ত, কিছু একটা কর না। বাইক ছাড়া খালি হাতে বাসায় গেলে বাবা সেই কেলাবে, বাসায় আমার ভাত বন্ধ হয়ে যাবে। আরে থাম, দেখি কি করা যায়। আদিল সহ ওরা সবাই সার্জেন্টের কাছে গিয়ে বলল। স্যার, ওর ভুল হয়ে গেছে। নতুন রাইডার তো, তাই বুঝতে পারেনি। এবারের মতো ছেড়ে দেন, পরের বার যদি ধরেন তাহলে আর ছাড় দিন না। সার্জেন্ট পান চিবোতে চিবোতে পিকোদের সামনে ফেরিয়ে বলল। আগের টাকা ছাড়ো, তাহলে কেস দেবো। রেহান গিয়ে তো পায়ে হাত দেওয়ার মতো অবস্থা শুরু করলো। স্যার, গাড়ি ছাড়া বাসায় গেলে আমার আব্বু আমাকে বাসায় ঢুকতে দিবে। কথাগুলো বলেই ওর পকেট থেকে 1,000 টাকা বের করে ওনার হাতে দিয়ে আবার বলল। স্যার, এবারের মতো ছেড়ে দিন। লাইসেন্স ছাড়া আর গাড়ি কখনো রাস্তায় নামাবো না। সার্জেন্ট টাকা গুনে বেখেয়ালি মনে বলল। এই অল্পে তো হবে না, আরও কিছু ছাড়। রেহান করুণ মুখে পিয়াসদের মুখের দিকে চাইতে আদিল দূরে গিয়ে কাকে যেন ফোন করলো। তারপর পিয়াসদের কাছে এসে পুলিশের পাশে রাখা চেয়ারে বসে বলল। আপনি করবেন ডিউটি, সেটা না করে এখানে বসে আছেন কেন? নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হয়। পকেট ফাঁকা হয়েছে তাই মোড়ে মোড়ে ভিক্ষার থালা নিয়ে বসে পড়েছেন। যে যা দেবে সেটাই ভিক্ষার ঝুলিতে তোলার জন্য, তাই না? এই ছেলে, তোমার ভয় নেই? এমন কেস দিব সারা জীবন জেলের ঘানি টানতে টানতে শেষ হয়ে যাবে। জেলের ঘানি টানার স্কুলে ভর্তি করে দিতে চান, সেটা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নের জবাবটা দিন। পুলিশ চেকপোস্ট থাকা সত্ত্বে আপনি এখানে এসে টহল দিচ্ছেন কেন? এখানে কি ট্রাকের চালান ধরার জন্য বসে আছেন? আদিলের কথা শুনে সার্জেন্ট বুঝতে পারল সে আবার বেশ ঝামেলায় পড়বে। তবু দম্ভকে দুর্বল না করে বরং সেটা তেজ আরও বাড়িয়ে দিয়ে সে তার ওয়্যারলেস বের করতে যাবে এমন সময় সিদ্ধার্থ তার হাত চেপে ধরে বলল। আপনার মতো কাকুকে পেলে আমাদের মনে আবার কায়দা বেকায়দা জাগে। আগের বার দুজন কাকুকে সেই বেদম কেলিয়েছি, আর আপনি তো একজন, এজন্য সোনায় সোহাগা। হ্যারিকেনের সলতা বাড়িয়ে দেওয়ার মতো করে সার্জেন্ট মোসলেমও তার কণ্ঠের জোর বাড়িয়ে দিয়ে হুঙ্কার ছেড়ে বলল। আমাকে ভয় দেখাও তোমরা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক বেয়াদব স্টুডেন্টদের এই লাঠি দিয়ে পিটিয়ে সোজা করেছি, আর তোমরা তো আমার কাছে চুনোপুঁটি। আপনি শুধু বেয়াদব স্টুডেন্টদের পিটিয়েছেন, কিন্তু আমাদের মতো বেয়াদব প্রিন্সিপালের সাথে কখনো লাগার সুযোগ পাননি। একদম গোড়া থেকে ছেড়ে দিব। বেশ তেজ দেখিয়ে কথাগুলো বলে উঠল পিয়াস। মোসলেমুদ্দিন কিছু বলতে যাবে এমন সময় 30টা বাইক এসে তাকে ঘিরে ধরল। তাদের দেখে আদিল উচ্ছ্বাসে বলে উঠল। তোরা এই কাকুটাকে একটু জামাই আদর করতো। উনি এতদিনে আমাদের মতো বান্দরদের 14 শিখের ঘর দেখিয়েছে। এবার তাকে আমাদের নিয়ম নীতি বুঝিয়ে দে। পার্থ ভিড় ঠেলে এগিয়ে এসে বলল। আমাদের এই 30টা গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই, কিন্তু ওর গাড়ি একা ধরবেন কেন? আমাদের গাড়ির নামেও কেস দেন, তাতে আপনার গিনিস বুকে নাম ওঠার সুযোগও হতে পারে। একসাথে এত গাড়ি ধরার জন্য। মোসলেমুদ্দিনের জমানো সমস্ত সাহস ঠুস করে হাওয়া হয়ে গেল। গলা তার শুকিয়ে এলো। এত জন যদি ধরে তাহলে তার গায়ে এক পোয়া মাংসও খুঁজে পাওয়া যাবে না। সে বলল। যাও তোমরা, আজকের মতো ছেড়ে দিলাম তোমাদের, পরের বার কিন্তু ছাড় দিব না। এবার বোবার মুখে কথা ফুটলো যেন। রেহান মোসলেমুদ্দিনের কলার ধরে বলল। এখন কথার ভাক্কেল ধরছেন কেন? 10 মিনিট আগে আপনি কি অবস্থায় ছিলেন? কিন্তু এখন আপনার কথা শুনে মনে হচ্ছে দুধে পানি দিতে দিতে আসল দুধই খুঁজে পাওয়া যায় না। আদিলকে বাসায় ফিরতে হবে, তাই ঝামেলার মধ্যে নিজেকে না জড়িয়ে পিয়াসকে নিয়ে ওখান থেকে চলে আসলো। রাত জাগা মানুষগুলো অনেক অসহায় হয়। কিরে, তুই এখনো ঘুমাস নাই? এই প্রশ্নের জবাবে সে অসহায় একটা হাসি দেয়। সেই হাসিতে লেখা থাকে ঘুম চুরির গল্প। রাত জাগা মানুষগুলো অকারণেই কাঁদে, অকারণেই হাসে।
গভীর রাতে নির্ঘুম চোখ দুটোকে লাল টকটকে রক্ত জবার মতো লাগে। লাল চোখ দুটো ঝগড়া করে কে এর জন্য দায়ী? রাত জাগার অভ্যাস ধরিয়ে কেউ চলে যায়, রাত জাগাটা শুধু থেকে যায়। রাত 2টোর দিকে অকারণেই কেঁদে ওঠে অভিমানের কান্নারা। এমনই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে হাসানের। এখন রাতে তার চোখে ঘুম আসে না, মেয়েটার জন্য বড় চিন্তা হয়। বাসার সবাই হাসানকে নিয়ে চিন্তা করে। ইদানিং তার শরীর বেশ খারাপই হয়ে গেছে। একাকী থাকলে চোখ ছাপিয়ে নোনা জল এসে ঝরা হয়ে নামে। কাজে মন নেই। আজকাল তাপসীর জন্য বেশ ঘটা করে ছেলে দেখা হচ্ছে। মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে তো। রাত 9টা পার হয়ে গেছে। বাবাকে খাবারের জন্য ডাকতে আসে তাপসী। তারও বাবার জন্য মায়া হয় খুব। তার বাবার সংসারের প্রতি মায়া নেই, হয় নয় করে সংসার জীবন কাটিয়ে দিচ্ছে। পৃথাপুকে পেলে বাবা যেন সর্বসুখ খুঁজে পায়। আজ তাপসী তার বাবাকে প্রশ্নই করে বসে। বাবা, পৃথা আপু কি তোমার কাছে সব কিছু? আমার জন্য কি তোমার এতটুকু মায়া হয় না? মা তোমাকে কত ভালোবাসে, কিন্তু তোমরা শুধুই তাকেই চাই। কষ্ট হয় খুব। তাপসীর চোখ ছলছল করে। হাসান তাকে কাছে ডাকে, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হাতে 5টা আঙুলের মধ্যে যদি একটা যে আঘাত লাগে তাহলে কিন্তু সহ্য করা যায় না। প্রচণ্ড যন্ত্রণা এসে ঘিরে ধরে সর্বাঙ্গে। সে দূরে আছে আর তুমি চোখের সামনে। তুমিও যদি ওর পরিবারের বিয়ে হয়ে যেতে তাহলে আমার চিন্তা দ্বিগুণ হয়ে যেত। কিন্তু আল্লাহ আমাকে সহায় করেছেন, তিনি আমাকে তোমার দিক থেকে চিন্তামুক্ত করেছেন। কষ্ট পেও না মা, আমি আমার 2 মেয়েকেই প্রচণ্ড ভালোবাসি। তারপর হাসান চুপ হয়ে যায়। সে মনে মনে বিশাল একটা প্ল্যান করেছে। পাশের শহরে খলিল নামের এক নেতা শিহাবুদ্দিনের শত্রু। কাল সকালে তার কাছে যাবে একবার, কাঁটা দিয়ে কাঁটাই তুলতে হয়। এসব ভাবনার মাঝে হাসান হারিয়ে গেল। রিয়াদ দাঁড়িয়ে আছে একটা পতিতা পল্লীতে। এই পল্লীর এক মেয়ের কাছে চন্দনের আসা যাওয়া। পৃথার ব্যাপারে বেশ মাথা খাটাচ্ছে সে। নিজের রক্তের আপনজন বলতে কেউ নেই তার জীবনে। রাহি আর এই পৃথাই এখন তার আপনজন হয়ে দাঁড়িয়েছে। তাই এই দুজনের কোনো ক্ষতি হোক সে চায় না। চন্দনের কাছ থেকে জানতেই হবে পৃথাকে মারার জন্য এত টাকা কে দিয়েছে। কিন্তু চন্দন যা ঝানু মাল, তাতে তার মুখ থেকে কথা বের করা অসম্ভব। তাই এখানে আসা। কথায় আছে, দেহলোভী পুরুষেরা দেহ পাওয়ার জন্য সব কিছু করতে পারে। এক রাতের জন্য 10,000 টাকা তাকে খোয়াতে হচ্ছে। পিয়ালি খালা বলে এখানে যে সর্দানি রয়েছে তার হাতে গুনে গুনে 10,000 টাকা দিয়েছে। চন্দনের রেট করা মাল এটা, তাই ওর কাছে কেউ যেতে পারে না। কিন্তু রিয়াজ যখন ওকে দ্বিগুণ টাকার অফার দেয় তখন সে রাজি হয়ে যায়। আজ আর খদ্দের নিতে পারবে না খালা। শরীরটা ভালো লাগছে না, গায়ে জ্বর এসেছে। মেয়েটার শরীরও ভালো নেই। নুপুরের কথা শেষ না হতেই পিয়ালি খালার বাজখায় গলা শোনা গেল। গা গতরে না খাটলে তোকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো? ছেনালির ঘরের বেটি, কাজ করিস বলেই তোর মুখে 2টো ভাত ওঠে। বেশি ঢং করিস না, যা রং সং মেখে বিছানায় গিয়ে বস। আজকে সাহেব গুনে গুনে 10,000 টাকা দিয়েছে। তাকে বেশি খুশি করতে পারলে আরও পাবি। বেশ মালদার পাটি, কপাল বুঝি এবার তোর খুললো। নূপুর কাতর স্বরে বলল, সত্যি আমি আজ পারবো না। বেশি ঠান্ডায় মান্ডাই করলে কিন্তু তোর মেয়েটিকে আজ কোনো খাবার দিব না। তাই ভেবে দেখ, কাজ করবি কি করবি না। তাছাড়া তোকে দয়া দেখালে আমার চলবেও না। আওয়াজ বেশ চড়াকড়ি কথাগুলো বলল পিয়ালি খালা। কথাটি শুনে নূপুর পা চলে যায়। এই পল্লীতে শরীর ভেঙে রোজগার তার। কয়েকদিন আগে ওকে রংসং মেখে অন্য মেয়েদের মতো বারান্দায় দাঁড়াতে হয়। তারপর সাহেবরা এসে দরদাম করলে ঘরের দরজায় খিল পড়ত। পুরো রাত কামনার বিশ্রী অসুখ তার শরীরের ওপর ছড়িয়ে দিয়ে সকাল হলেই সাহেবরা চলে যায়। এই জীবনে কত বড় বড় ঘরের সাহেবদের দেখলো তার কাছে যাওয়া আসা। শুধু মেয়েটার মুখের দিকে চেয়ে আজই নিষিদ্ধ পল্লীতে সে পড়ে আছে। কয়েকদিন হলো চন্দন নামের এক হিন্দু বাবুর নজর পড়েছে তার উপর। তাই খদ্দের খুঁজতে হয় না তাকে। বাবুটি আসার পর থেকে নূপুরের আদর যত্ন বেড়ে যায়। কিন্তু আজ যে শরীর তার চলছেই না, কারণ সন্ধ্যার পর চন্দন এসে তার শরীরে তাণ্ডব চালিয়ে চলে গেছে। কিন্তু করার কিছু নেই, তাই সে শাস্তে বসল। তারপর নির্দিষ্ট ঘরে গিয়ে বিছানায় বসে পড়ল। রিয়াদ তার নাম পরিবর্তন করেছে, শাকিল নাম দিয়ে চাপা দাড়িতে ছদ্মবেশে এখানে এসেছে। এরা টাকার জন্য সব কিছু করতে পারে, তাদের বিবেক বলে কিছু নেই। তাই সাবধানে মাই নেই। রিয়াদকে সেই নির্দিষ্ট রুমে দিয়ে বাহির থেকে দরজা এঁটে দিল পিয়ারি খালা।
বেশ রসিয়ে কষিয়ে হাসতে হাসতে টাকা গুনতে লাগলো সে। রিয়াদ রুমে ঢুকতেই নূপুর তার বুকের আঁচল সরিয়ে দিতেই রিয়াদ অন্যদিকে চেয়ে বলল, আমি বিবাহিত একটা ছেলে, আমার স্ত্রীকে আমি যথেষ্ট পরিমাণে ভালোবাসি, তাই নিজের কাপড় ঠিক করে বসুন। নূপুর কষ্টের মাঝেও মুখ বাঁকা করে বলল, কত এমন পুরুষের ভালোবাসা দেখলাম। 12 বছরের প্রেমের পুরুষটিকেও দেখেছি তার প্রেমিকাকে রেখে এই শরীরে লুটোপুটি খেতে। আর তুই তো আমার কাছে মশার মতো, ফু দিলেই উড়ে যাবে বাবু। নে শুরু কর, আমার সময়ের অনেক দাম। এক রাতে আপনার পিছনে এত টাকা কেউ লাগেনি, সেটা দেখে আপনার বোঝা উচিত ছিল কোনো একটা কারণে কেউ এত টাকা ইনভেস্ট করছে আপনার পিছনে। আপনার সাথে একটা ডিল করতে এসেছি, যদি রাজি হন তাহলে আরও টাকা পাবেন। বলে রিয়াদ ওকে ওর পরিকল্পনার কথা জানালো। নূপুর তাদের রাজি না হয়ে বরং বলল, আমি এই ঘরে শরীর বিক্রি করতে আসি, কোনো গোয়েন্দাগিরি করতে নয়। আপনার টাকাগুলো নিয়ে আপনি চলে যান। রিয়াদ আরও কিছু বলে কিন্তু রাজি হয় না। শেষে রিয়াদ বাধ্য হয়ে ফিরে আসার জন্য দরজায় টোকা দেবে এমন সময় ওর পা থেমে গেল। পেছন ফিরে বলল, টাকা নিতে চান না, ঠিক আছে। যদি আমি বলি আপনার 3 বছর বয়সী মেয়েটাকে এই নিষিদ্ধ পল্লী থেকে মুক্তি করে নিয়ে যাব এবং তাকে পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ হওয়ার সুযোগ করে দিব, তাহলে রাজি হবেন তো? মনে করেন উপকারের ভিত্তিতে আমিও আপনাকে প্রতিদান দিতে চাই। কথাটি শুনে নূপুরের চোখ চকচক করে উঠল। সে জানে মেয়ে এখানে থাকলে তাকে ওই বাসায় আনতে বাধ্য করবে খারাপ, বরং এটাই সুযোগ। সে কিছু না ভেবেই রাজি হয়ে যায় এবং বলে, বাবু তুই যদি এই উপকারটুকু করিস তাহলে আমি সারা জীবন তোর কাছে ঋণী থাকবো রে। আমার এই উপকারটুকু করে দে তাহলে। মেয়েটা মানুষের মতো বাঁচুক, আমি তো তারে ঠিকমতো খাবারও দিতে পারি না। কথাগুলো বলতে বলতে রিয়াদের পা চেপে ধরে নূপুর। রিয়াদের বুকে শীতল বাতাস প্রবাহিত হতে লাগলো। সে কথা দিল তার মেয়েকে এখান থেকে যে করেই হোক নিয়ে যাবে। তার ফলশ্রুতিতে নূপুর রিয়াদকে কিছু কথা জানালো। সেটা শুনে রিয়াদ আর এক মুহূর্ত দেরি করল না। নূপুরকে কথা দিল সে আবার আসবে। রিয়াদ দরজায় টোকা দিতেই দরজা খুলে দিল। রিয়াদ দ্রুত সেখান থেকে বের হয়ে গেল। পিয়ারি খালা সেটা দেখে রাগী কণ্ঠে বলল, দিলি তো সাহেব রেখে দিয়ে। তার বউ তাকে ফোন দিয়েছে, তাই চলে গেছে। বলেছে কাল আবার আসবে আর নতুন করে তোমাকে টাকা দেবে। আমাকে তার খুব পছন্দ হয়েছে। তুই তো জিনিসই একখান, তোরে পছন্দ হবে না এমন মরদ আছে নাকি? যা, আজ আমি তোর উপর খুব খুশি হলাম। খোদা তোর উপর দয়া করেছে। যা মেয়ের কাছে যা। উচ্ছ্বাসে কথাগুলি বলল পিয়ারি খালা। রাত 10টা বেজে কিছু সময় অতিবাহিত হয়েছে। এমন সময় দরজায় কলিং বেল বাজল। পিঠা প্রচণ্ড ভয় পায়। সকালের ঘটনা ওকে বেশ ভয় পাইয়ে দিয়েছে। মাজেদা বেগম গিয়ে দরজা খুলে দিতে আদিল বাসায় ঢুকলো। আদিল ডাইনিং রুমে আসতেই ওর দাদি চেঁচিয়ে উঠল, এই সময় হলো তোর বাসায় আসা? আগে জানতাম পুরুষ গো বিয়ে হলে নিম্নে 6 মাস বইয়ের আঁচলের তলায় থেকে সরে না। আর তুই কেমন পুরুষ রে বলতো? ভালোবেসে বিয়ে করলি কিন্তু বাসায় মোটেও থাকিস না। মনে হয় দায় সরানোর জন্য বিয়ে করছিস। আর পিঠা তোকেও বলি, আগে না হয় নাতি আমার দস্যি বান্দরের ছিল, কিন্তু এখন তো তোর সাথে বেঁধে গেছে। তাহলে তুই তোর আঁচলে ওরে বেঁধে রাখতে পারিস না? কেমন বউ তুই, হ্যাঁ? স্বামীকে ধরে রাখতে পারিস না? পৃথা কোনো জবাব দেয় না। কাঠপুতলির মতো নীরবে কাজ করে যায়। সব খাবার এনে টেবিলে সাজিয়ে ফেলতে লাগলো। তবে আদিল জবাব দিল, খামোখা তারে দোষ দাও কেন? তাছাড়া রাত 10টা কোনো সময় হলো? এই সময় তো বাচ্চারাও ঘুমায় না। কথাগুলো বলে আদিল ওর রুমে গেল। এরপর গোসল সেরে পোশাক পরে বের হয়ে এলো রুম থেকে। দাদি আগেই তার জন্য অপেক্ষায় ছিল। সে এসে চেয়ার টেনে বসতেই ওর দাদি বলল, এই বুড়ো বয়সে এসো আমাকে রাত জাগতে হয়? বলি রেহা দিবি কবে থেকে শুনি? যেদিন বিয়ে করছি সেদিন থেকেই তোষাকে রেহা দিয়েছি। বিয়ে করেছি, বউ আমার জন্য রাত জাগবে, আমার কি লাগবে না লাগবে সেটা দেখবে। তাকে সেই সুযোগ না দিয়ে তুমি কেন এসব কাজ করো? তোমার শাশুড়িও কি তার ছেলেকে এইভাবে নিজের আঁচলে আগলে রাখতো, না তোমার উপরে সব ছেড়ে দিয়েছিল? দেখছিস পিঠা কেমন করে বলছে? দেখ, ভালো করে দেখ। তুই এসে পর হয়ে গেছি। আগে আমাকে ছাড়া সে চলতে পারতো না, আর আজ তুই এসে সব শেষ হয়ে গেছে। দাদি, উল্টাপাল্টা কথা কেন বলো? প্রতিটা কাজের একটা সময় আছে, তারপর সেই কাজ অন্যের কাছে চলে যায়।
চাকরিজীবীরাও তো একটা সময় অবসর গ্রহণ করে। তাছাড়া বলো, তোমার কি আর আগের মতো রাত জাগার শক্তি আছে? নিজের পরিবর্তন দেখেও তো বুঝতে পারো সবকিছু। আর পর শব্দ অন্তত তোমার বেলায় খাটে না। হইছে আর জ্ঞানদান করতে হবে না। পৃথা, ওকে খাবার বেড়ে দিন। আদিল নিষেধ করলো খাবার দিতে। সে বলল, বেডের উপর আপনার জন্য একটা কিছু রাখা আছে, ওটা দেখে এখানে এসে খাবার খেতে বসুন। পৃথা চুপচাপ কথা শুনে রুমের ভেতর গেল। আদিল তরকারির বাটিতে চেয়ে দেখে কালো মুরগির মাংস। সেটা দেখে কৌতুক স্বরে বলে উঠল, ইয়া মাবুদ, আমার বউ তো দেখছি কালো বাদুর কিংবা চামচিকার মাংস রান্না করেছে। তুমিই বলো দাদি, এগুলো কি খাওয়া যায়? মাজেদা বেগম আদিলের গায়ে আলতো ধাক্কা দিয়ে বলল, আবার মেয়েটার পিছনে লাগছিস? আদিল প্লেটে ভাত বাড়িয়ে বলল, এখন তো দেখছি আমার থেকে পৃথাকেই ভালোবাসো বেশি। তা বাসবেই না কেন? বউ তো আমার গতরে বড় হয়েছে, কিন্তু মস্তিষ্ক যে এখনো তার সেই ছোটই রয়েছে। ওদের দাদি আর নাদির কথাগুলো বেশ জোরালো হয়ে গেল। পৃথা বেড়ে বসে আছে আর একটা গিফট পেপারে মোড়ানো বক্স দিয়ে নাড়াচাড়া করছে। উপরে একটা চিরকুট, খুব সুন্দর হাতে লেখা, প্রযত্নে আমার বউ। আসলে প্রেম নামক শব্দটা বড়ই অসহায়। আজকের ঘটনার পর এটা কিনতে বাধ্য হলাম। কি করব বলেন? সংসারে অশান্তিকে সঙ্গী করে বসবাস করা যায়, কিন্তু বিচ্ছেদ শব্দটার মতো কঠিন শব্দ আমি আর খুঁজে পাই না। যদি আপনি শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করেন তাহলে বক্সটি খুলবেন, আর যদি আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করার ইচ্ছে মনে জাগে তাহলে বক্সটি খোলার দরকার নেই, ওটাকে ওভাবেই রেখে দিন। সেটা খোলার যেদিন উপযুক্ত মনে হবে আপনার নিজেকে, তাহলে সেদিনই খুলবেন। নিচে আর কিছু লেখা নেই। পৃথা বক্সটি খুলে ফেলে, কারণ সে এর জন্য উপযুক্ত। বক্সটির ভেতর ফোন ছিল। পৃথা সেটা নিয়ে নাড়াচাড়া করতেই আদিল পৃথা বলে ডেকে উঠল। ফোনটি রেখে পৃথা দ্রুত বের হলো। তারপর আদিলের কাছে এসে ওর পাতে মাংস দিয়ে বলল, কাদাকনাথ কালো মাসি বা করকনাথ নামে পরিচিত এই মুরগিটা। এই মুরগির হাড়, মাংস, জিভ, নখ পর্যন্ত কুচকুচে কালো। তাছাড়া এর মাংস প্রচুর পুষ্টি সম্পূর্ণ। এটা মোটেও কালো বাদুর কিংবা চামচিকার মাংস নয়, বুঝলে? কথাগুলো বলে পৃথা থামল। তারপর স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমার উপহারটি খুব সুন্দর ছিল। এদের তিনজনের মাঝে খুনসুটি চলতে থাকলো। আর অপরদিকে রাস্তার ওপাশের এক 15 তলা বিল্ডিংয়ের 9ম তলা থেকে এক শুটার পৃথাকে টার্গেট করতেই এমন সময় কোথা হতে কেউ একজন দৌড়ে এসে ওর গলা বরাবর একটা চাকু গেঁথে দেয়। আর সেটা একবার নয়, পরপর কয়েকবার ওর গলা ফুঁড়ে এফোর ওফোর করে ফেলল। তারপর সে দরাজ কণ্ঠে বলে উঠল, ওই রমণীর কাছে যেতে হলে 3জন শক্তিশালী পুরুষকে তোদের অতিক্রম করতে হবে। 3টি কঠিন আস্তরণ তোদের পার করতে হবে। তাতেই না তাকে ছুতে পাবে তোরা। আর তাকে রক্ষা করার জন্য মাথার উপরে আল্লাহ তো আছে। 9তলা ফ্লোর থেকে চন্দনের ছোট ভাই হামানের দেহ নিচের রাস্তায় গিয়ে পড়ল। পিছছাড়া ব্যস্তময় রাস্তায় পড়ে যেতেই একটা মালবাহী ট্রাক এসে তাকে পিষিয়ে দিয়ে গেল। শরীর তার থেতলে গেল। এমন দৃশ্য খুব সুন্দর করে অবলোকন করল রিয়াদ। সে তার ভারী নিঃশ্বাস সমীরণের বুকে ত্যাগ করে বলল, তোর দাদার জানা উচিত ছিল, তুই এখনো পরিপক্ক শুটার হয়ে উঠিসনি। এত গাছের সৈন্য দিয়ে কি আর যুদ্ধ হয়? রিয়াদ তার চুরির রক্ত একটা রুমালে মুছেই সেখান থেকে নিচে নেমে এলো। ফ্ল্যাট থেকে রাস্তায় বের হতেই আকাশের বুক ছিঁড়ে বৃষ্টি নামতে শুরু করলো। বহুদিন বৃষ্টিতে ভেজা হয় না, তাই সে রাস্তায় দাঁড়িয়ে 2 হাত মেলিয়ে দিয়ে বৃষ্টি বিলাসে মেতে উঠল। সে চেয়ে থাকলো পৃথাদের ফ্ল্যাটের পানে। কিছুক্ষণ পর পৃথা এসে তাদের জানালা বন্ধ করে পর্দা টেনে দিল। বেশ দীর্ঘ সময় হয়ে গেছে পৃথাকে আর দেখা হয় না। আজ এক পলক দেখেই ওর মন ভালো হয়ে গেল। সে আপন মনে বলে উঠল, যার কাছে যার শান্তি মেলে তার কাছেই তার ঠাঁই হয়। তারপর সে নিশ্চিন্তেই বাসার পথে হাঁটা দিল বৃষ্টিতে ভিজতে ভিজতে। খাবার শেষ করে অনেক আগেই আদির ওর রুমে চলে গেছে, সাথে দাদিও তার রুমে। দাদা আগামীকাল আসবেন, কাল না এলে উৎসব হবে কি করে? আদির এবং মাজেদা বেগমের রুমের দরজার বাহির থেকে বন্ধ করে দিল পৃথা। তারপর ধীর পায়ে রান্নাঘরে চলে গেল। এরপর রাত জেগে চুপি চুপি কাজ করতে লাগলো। দীর্ঘ সময় নিয়ে সমস্ত কাজ শেষ করে একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে সে। বাহিরের ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে জলের আলিঙ্গন পেতে ব্যস্ত হয়ে পড়ল। শরীরে জলের ছোঁয়া পড়তেই কেঁপে উঠল পৃথা। বৃষ্টিময় এমন আবহাওয়ার এই রাত্রিতে জল একটু বড্ডই হিম। স্নান শেষে শরীরে কোনো রকম টাওয়াল পেঁচিয়ে বের হয়ে এসে নিজেদের রুমে ঢুকলো। ঘড়িতে রাত্রি তখন 11:35। রুমে ড্রিম লাইট জ্বলছে। বিছানায় আদিল ঘুমিয়ে আছে। লাট সাহেব এত জলদি ঘুমিয়ে পড়লো?
অবাক করার বিষয় তো। যাক, ঘুমিয়ে একদিক থেকে ভালোই হয়েছে। বলে পৃথা কাপড় পরে এসে আদিলের সামনে বসে পড়ল। যে জামাবাজ এই ছেলে, একে মোটেও বিশ্বাস করতে নেই। পৃথা হাত দিয়ে বেশ গভীরভাবে চেক করলো তাকে। এমন বৃষ্টিময় আবহাওয়ায় আদিল হয়তো ঘুমে অভ্যস্ত। এই ছেলের যত বয়স বাড়ছে ততই পৃথার মনে চিন্তার ছাপ বাড়ছে। বয়স বাড়ার সাথে সাথে চেহারার রূপ যেন ঠিকরে পড়ছে। আচ্ছা, সে কার মতো হয়েছে? শিখাবা না ওর বাবার মতো? এবার পৃথার মাথায় এক চিন্তা এসে ঘুরপাক খেল। আমাদের সন্তান হলে কার মতো হবে? ওর মতো না আমার মতো? দেখ, কি যে ভাবি না আমি। কিন্তু ওর রূপ যত বাড়ছে ততই ভয় হচ্ছে মনে। সময়ের তালে তালে তার সৌন্দর্যতা আরো বৃদ্ধি পাবে আর আমার সব জৌলস তো দিন দিন হারিয়ে যাবে। তখনই আদিলের আসল পরীক্ষা। সে তখন কাছে টানবে না দূরে সরিয়ে দেবে, সেটাই দেখার বিষয়। সে যত ভালোবাসি ভালোবাসি বলে দিবানা, তখন দেখবো ওর দিবানা কতটুকু। কিন্তু এই পুরুষটাকে এক নজর না দেখলে প্রাণটা যে বারবার পড়ে পৃথার। তারপর আবার দেখলে তৃষ্ণা যেন আরও বেড়ে যায়। কি এক কঠিন অসুখের মধ্যে পড়ল পৃথা। এমন ভাবনার ভিড়েই পৃথা উপর হয়ে আধা শোয়া অবস্থায় দু হাতের কনুইয়ের ওপর ভর দিয়ে আবার আদিলের থেকে ঝুঁকল। হয়তো তাকে তার আদর করতে ইচ্ছে করছে। সত্যিই পৃথার আদর করতে ইচ্ছে করছে। সেটা ওর পরক্ষণের ব্যবহারেই টের পাওয়া গেল। সে পরপর 3টা চুম্বন খেলেও আদিলের ওষ্ঠে। আর যাবে কোথায় আদিল? বিদ্যুৎ গতিতে ওকে খপ করে ধরে ফেলত। তারপর নিজের ঠোঁট দিয়ে পৃথার ঠোঁট চেপে ধরে ঘষতে লাগলো। এত দ্রুত আক্রমণে পৃথা বেসামাল হয়ে গেল। আদিলের ঠোঁট ছেড়ে দিয়ে ওর বুকের ভেতর নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আগেই চিন্তা ভাবনা করে এমন ব্যবহার করা উচিত ছিল। আপনি কি জানেন না আগুনে লাভার কাছে আসলে পুরো ছারখার হতে হয়? ধাতস্থ পৃথা এবার গুনে গুনে শেষ করতে পারল না তার প্রেমময়ী প্রেমিক পুরুষের অধরে ছোঁয়া। পৃথা আদিলকে আজ আর বাধা দিল না, কারণ সে বসন্তে মাথার এক অপূর্ণতায় ডুবে আছে, যা শুধু আদিলই পূর্ণতা এনে দিতে পারবে। পৃথার বাধা না পেয়ে আদিল ওকে ছেড়ে দিল। কি ব্যাপার, আজ সে এত শীতল ও উত্তাপের দোলাচলে ভাসে কেন? আদিলের সমস্ত ভাবনাগুলোকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে পৃথা 2 হাতে ও নগ্ন পিঠ আঁকড়ে ধরল। এবার ভ্রু জোড়া নাচিয়ে বলল, আমি জানি তো তুমি ঘুমোওনি। আদিল কথা বলে না। আবছা রোশনায় প্রেয়সীর বদন দেখতে সে মগ্ন। তার মন বারবার বলে উঠছে, শেষ পর্যন্ত মিলন হয়ে গেল আমার মনের মানুষের সানে। পৃথা তার জিভ বের করে তা নাড়িয়ে বলে উঠল, আমার জীব তোমার ঠোঁট দিয়ে যদি আবদ্ধ করতে পারো, তাহলে আমি আজ তোমার। যেভাবে চাইবে সেভাবেই আমাকে খুশি মনে পাবে তুমি। শিকারীর সামনে শিকারকে ঝুলিয়ে রেখে এমন হট অফার করতে নেই শোনা, পরে বেসামাল হয়ে পড়ব। আদিল মুচকি হেসে কথাগুলো বলল, আগে ধরেই দেখাও, তারপর দেখা যাবে কে কাকে বেসামাল করে। পৃথা এবার জিভ বের করতেই আদিল তার ঠোঁট দিয়ে সেটা ধরতে গেল, কিন্তু আফসোস সে ধরতে পারল না। পৃথা হাসতে হাসতে শেষ। পরাজিত আদিল কোনো রেসপন্স না দিয়ে বেশ আক্রোশ নিয়ে পৃথার ওই ঠোঁট দুটোর দিকে চেয়ে রইল। এবার পৃথা জিভ বের করতে গিয়েও আর না করে সেটা গালের ভেতর লুকিয়ে ফেলল। আদিল আবার ধরতে চায়, কিন্তু পারে না। এই সুযোগে পৃথা ওর জিভ বের করে আদিলের ঠোঁট ছুঁয়ে আবার নিজ জায়গায় অবস্থান নিল। আদিল সেটা কামড়েই ধরতে গেল। পৃথার হাসি আর থামে না। কি সাহেব, সব জায়গায় বাহাদুরি দেখাও, হ্যাঁ? আর আজ এই ছোট্ট কাজটুকু তুমি করতে পারছো না? পৃথার কথা শেষ না হতেই ফোনে অ্যালার্ম বেজে উঠল। পৃথা ঘাড় ফিরিয়ে সেটা বন্ধ করতেই আদিল ওর গলায় ঠোঁটের ছোঁয়া দিতে লাগলো। পৃথা আদিলের মাথা নিজের শরীরের সাথে জড়িয়ে ধরে আদিলের গলায় বলে উঠল, শুভ জন্মদিন আদিল। পৃথিবীর সমস্ত সুখ এসে ধরা দিক তোমার জীবনে। আদিল থেমে যায়। ওর বার্থডের কথা সে ভুলে গিয়েছিল। পৃথা এই প্রথম থেকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। আদিল বিস্ময়ের চাহনিতে চেয়ে রইল পৃথার দিকে। আনমনে বলে উঠল আদিল, আমার তো মনেই নেই এসবের কথা। তা থাকবে কেন? কোন আমলে কোন কথা বলেছি সেটা তো ঠিকই মনে থাকে তোমার। বলে উঠে দাঁড়ালো পৃথা। এমন কথা শুনে ভ্রু কুচকালো আদিল। পৃথা কিন্তু থেমে নেই। সে আদিলকে বসিয়ে দিয়ে ওর চোখ বেঁধে ফেললো। তারপর ওকে নিয়ে রুম থেকে বের হয়ে ডাইনিং রুম পেরিয়ে অন্য রুমে চলে গেল। এরপর ওকে সোফায় বসিয়ে দিয়ে চোখের বাঁধন খুলে দিল। ও মাই গড! কথাটি আদিলের মুখ থেকে বেরই হয়ে গেল। পুরো রুম বেলুন আর রং বেরঙের টুনি বাল্ব দিয়ে সাজানো। বিছানার রজনীগন্ধা ও গন্ধরাজ ফুল দিয়ে সাজানো। তার মাঝখানে রক্ত গাঁদা ও গোলাপের পাপড়ির সমন্বয়ে রাখা। শুভ জন্মদিন আমার বর। মাঝারি এক টি টেবিলে 25টা মোমবাতি জল জল করে উঠছে।
মাঝখানে 1 পাউন্ডের মতো একটা ছোট্ট কেক আর তার চারদিকে গোলাপের পাপড়িগুলো নিজেদের জন্য জায়গা করে নিয়ে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে। পুরো রুম ফুলের মিষ্টি সুবাসে মম করছে। আদিল আজ 25 বছরে পদার্পণ করলো। পৃথা একটা ফুলের ডালা নিয়ে এসে আদিলের পাশে দাঁড়ালো। তারপর সেখান থেকে ফুলের পাপড়ি নিয়ে আদিলের দিকে পুষ্প বর্ষণ করতে লাগলো। আদিল মন্ত্রমুগ্ধ হয়ে সবকিছু উপভোগ করতে লাগলো। তারপর ওকে নিয়ে কেক কাটলো। হালকা কেক খাওয়ানো পর্ব শেষ করতেই আদিল আবেগ মিশ্রিত কণ্ঠে পৃথাকে প্রশ্ন করল, এত আয়োজন তুমি কি করে করলে? কিভাবে হলো সেটা আসল কথা নয়, তোমার কেমন লেগেছে সেটাই আসল কথা। দ্রুত বলে উঠল পৃথা। মন্দ না বলে আদিল জানালার পাশে গিয়ে দাঁড়ালো। এমন জবাবে পৃথা খুশি হলো না, তার মনক্ষুণ্ণ হলো। সে জানালার কাছে গিয়ে আদিলকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এর থেকেও উত্তমভাবে তোমাকে নিশ্চয়ই কেউ উইশ করেছে। তবে এক একজনের উইশ এক এক রকম সৌন্দর্যতাপূর্ণ। আমি কি সেই মহান ব্যক্তিটার নাম জানতে পারি? আমার বাবা, তাছাড়া আরো অনেকে আছে, যেমন দীপ্তি, লাবণ্য, নেভি সহ আমার এক ঝাঁক বন্ধুরা। পৃথা আদিলকে ছেড়ে দিলেও সে স্পেশাল কিছু করতে পারেনি। প্রচণ্ড খারাপ লাগতে শুরু হলো। চোখের জল ওর নয়ন দুটোতে চিকচিক করতে লাগলো। ওর ভাগ্যটাই এমন, সব কিছুতেই সে দেরি করে ফেলে। এমন সময় আদিল রুম থেকে বের হয়ে গেল। পৃথা আরও ভেঙে পড়ো, ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে লাগলো। মনে মনে পণ করো আগ বাড়িয়ে সে আর কিছুই করবে না। আদিল ওর নিজের রুমে এসে প্রথমে ফোন হাতে নিল। 15টার বেশি কল শিহাবুদ্দিনের কল দিয়েছিলেন। আদিল কল ব্যাক করো। আদিল নিজেই বলে উঠল, শুভ জন্মদিন বাবা। মজার ঘটনা হলো আদিল আর ওর বাবার জন্মদিনের তারিখটা একই দিনে। ওর সব কিছুই মনে ছিল, শুধু পৃথাকে খুশি করার জন্যই তখন বলেছিল তার কিছুই মনে নেই। আদিলের শুভেচ্ছা শুনে শিহাবুদ্দিন সাহেব অভিমান সুরে বলল, বাবে তো দেরি হওয়ার তো কথা ছিল না, ইদানিং তুমি আমার সাথে ঠিকমতো কথা বলো না, আমার কষ্ট হয় তো। আদিল তার বাবার অভিযোগ শুনে ভরাক্লান্ত কণ্ঠে বলে উঠল। শিহাবুদ্দিনের মনে মনে বেশ খুশি হয়। অনেক কথা হয় তাদের মাঝে। 1 ঘন্টা 45 মিনিটের মতো কথা বলল। তারপর কল কেটে দিয়ে ওর খেয়াল হলো পৃথার কথা। ও দ্রুত রুম থেকে বের হয়ে পৃথার কাছে গেল। রুম অন্ধকার, সমস্ত জানালা খোলা। বৃষ্টির বেগ কমে গেছে, কিন্তু বাতাস বইছে বেশ জোরালোভাবে। বাতাস আর বৃষ্টির ছিটা খোলা জানালা দিয়ে অবাধে রুমের ভেতর প্রবেশ করছে। আদিল লাইট জ্বালায়। পৃথা ফ্লোরে বিছানো কার্পেটের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। আদিল ওর পাশে বসে। আঁখি দুটোর জল এখনো শুকায়নি, হয়তো অভিমানে চোখে জল ফেলেছে। আদিল পৃথাকে ডাকে, কিন্তু পৃথা তার ডাকে সাড়া দেয় না, দিয়ে ওভাবেই পড়ে থাকে। আদিল এবার ওর গায়ে হাত দিয়ে ঝাঁকাতেই পৃথা চট করে বসেই ঝাঁঝালো গলায় বলল, কি হয়েছে? সমস্যা কি তোমার? গায়ে হাত দিচ্ছ কেন? এমন কথার আক্রমণে আদিল কিঞ্চিত পরিমাণে সরে যায়। তারপর নরম স্বরে বলে উঠল, তুমি নিচে এভাবে শুয়ে আছো কেন? আমি শুয়ে থাকি তাতে তোর কি? আমি কি তোর গায়ের উপর গিয়ে শুয়েছি? একেবারে তুমি থেকে তুইয়ে নেমে গেল পৃথা। সেটা দেখে আদিলের চোখ ছাড়া ভরা হয়ে গেল। এ বলে কি রে, আবার তুই শব্দ দিয়ে আক্রমণ করছে। পৃথা উঠে দাঁড়িয়ে কোনো কথা না বলে দ্রুত ঘর ত্যাগ করে নিজেদের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। অন্যদিকে আদিল এসে মৃদু টোকা দিল দরজায়। দরজা লাগিয়ে দিয়েছো কেন? দরজা খোলো। দরজার ওপারে থেকে কর্কশ ভাষায় আওয়াজ এলো, আমার কাছে কেন এসেছিস? আমাকে তো তোর দরকার নেই। এরিনা, মেরিনা, জরিনা, তোর জন্য আছে না সবাই, তাদের কাছে যা। আর একবার যদি দরজায় নক দিস তাহলে হাত ভেঙে দেব। পৃথার কোনো সারা শব্দ না পেয়ে আদিল পৃথা বলে গলার রব উঁচু করে চিৎকার দিল। কণ্ঠে তার রাগের চিহ্ন দেখা যায়। ওপাশ থেকে আর কোনো আওয়াজ আসে না। পৃথা চুপটি করে ফ্লোরে বসে পড়ে। আদিল রাগে দরজায় 2টা লাথিও মারে, তবুও পৃথার দৌড় খোলে না। মাজেদা বেগম তার রুমের দরজা ধাক্কিয়ে আদিলকে ডাকছে, কারণ তার দরজা বাহির হতে বন্ধ করা ছিল। আদিলের চিৎকার চেঁচামেচিতে তার ঘুম ভেঙে যায়। আদিল বাধ্য হয়ে দাদির রুমের দরজা খুলে দিতেই মাজেদা বেগম হানতান করে ডাইনিং রুমে দৌড়ে এসে বলল, হ্যাঁ রে আদিল, বাসায় কি চোর ঢুকেছিল নাকি? কিছু চুরি করে নিয়ে যেতে পেরেছে? তাই তো বলি দরজার বাহির থেকে বন্ধ কেন? ল ঠেলা, সে কি বলে? আদিল ভেবে পায় না তাকে কি জবাব দেবে। আদিলের জবাব না পেয়ে মাজেদা বেগম বলল, পৃথা কই? আদিল দীর্ঘশ্বাস ফেলে হাত দিয়ে দরজার দিকে তাকিয়ে দেখিয়ে দিয়ে চুপ করে গেল। এবার তিনি বুঝতে পারেন আসল ঘটনা কি। তিনি কোমরে হাত বেঁধে নাতিকে জিজ্ঞাসা করেন, ওকে তুই কি এমন কইছস যার জন্য ও দরজা বন্ধ করে দিয়েছে?
নিশ্চয়ই কঠিন কিছু বলেছিস। আদিল অন্য রুমের দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়ে বলল, আমি শুধু মজা করে বলেছি, তার থেকে অন্য কেউ সুন্দরভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। ব্যাস হয়ে গেল। তার ফলাফল আমার জন্য এখন রুমের দরজা বন্ধ। মাজেদা বেগম ওই রুম পরিদর্শন করে এসে বলেন, মেয়েটা কত কষ্ট করলো সেটা আমি নিজের চোখেই দেখেছি। আমার থেকে টাকা নিয়ে নাসিমাকে দিয়ে সব জিনিসপত্র আনিয়েছে। আমি সাহায্য করতে চেয়েছি, তবুও সে একাই নিজ হাতে এগুলো করেছে। আর তুই ওর সাথে মজা করেছিস। ও যা করেছে বেশ করেছে। বাপ দাদার হাত পাইছস তুই, বুঝলি? মেয়েদের কষ্ট তোদের কষ্ট মনে হয় না। খুব ভালো। একে তো দরজা খুলছে না, তার উপরে ফোড়ন দিচ্ছ। বাহ, এই না হলে আমার দাদি। যাও 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 যাও, ঘুমাও গিয়ে। আমার সমস্যা আমি সমাধান করব। অযথা ঘুম নষ্ট করো না। আদিলের কথা শুনে মাজেদা বেগম ওর পাশে বসে বলল, তোর এই হালার আমি ঘুমাবো? চল আমার ঘরে গিয়ে ঘুমা, ওকে ওর মতো থাকতে দে। যা জেগে থাকার কথা সেই থাকছে না, আর তুমি বৃদ্ধ বয়সে এত রাত জাগছ। ঘুম না এলে গিয়ে বাবার সাথে কথা বলো, বাবা এখনো জেগে আছে। আদিলের কথা শুনে মাজেদা বেগম আর দেরি না করে উঠে গেল। তাদের স্বামী স্ত্রীর ঝামেলা তারা মিটিয়ে ফেরুক, তাতে তিনি নাক গলাতে চান না। তিনি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আদিল বাধ্য হয়ে অন্য রুমে গেল। এই মেয়ে আর দরজা খুলবে না সেটা সে ভালোভাবেই বুঝতে পেরেছে। রুমে এসে জানালাটা খুলে দিয়ে ব্যালকনিতে লাইট জ্বালালো। তারপর পুষ্প সজ্জায় শুয়ে পড়ল। পৃথা হয়তো কত আশা নিয়ে এসব সাজিয়েছিল, একটু মজা করার জন্য এই শাস্তি। আদিলের করা মজাগুলোই ওর গলার অভিমানের ফাঁস হয়ে ঝুলে পড়েছে। এখন ঠেলা বোঝো। নিজের উপরেই নিজের প্রচণ্ড রাগ হচ্ছে। কত সুন্দর ছিল মুহূর্ত। উফ, এসব চিন্তা করতে করতে দহনের শেষ হয়ে যাবেও। আদিল চোখ জোড়া বন্ধ করে বৃষ্টির শব্দকে অনুভব করার চেষ্টা করল। অন্যদিকে ধরণীতে আন্দোলিত করে বাড়ি বর্ষণ শাসা করে বইতে লাগলো। মেঘাচ্ছন্ন আকাশ, খোলা জানালা, বৃষ্টিসহ বাতাস, আর আদিলের মনে ভাসছে দুঃখ বিলাস। রাত 4টা। চন্দন ওর দলবল নিয়ে পিয়ারি বেগমের আখড়াতে আঘাত এনেছে। নূপুর তার 3 বছরের মেয়েকে অন্য একজন মেয়ের হাতে তুলে দিয়ে একটা ঠিকানায় পাঠিয়েছে ঘণ্টাখানেক আগে। কারণ সে আগেই বুঝতে পেরেছে হয়তো তার জীবন আর শেষ হয়ে যাবে, হয়তো সুযোগ আর পাবে না। এর আগে যদি মেয়েটার ওই বাবুর কাছে পাঠিয়ে দেওয়া যায়, সে অবশ্যই সাফল্য পেয়েছে এই কাজে, কিন্তু ধরা পড়েছে পিয়ালির কাছে। তারপরই চন্দনকে কল করেছে, কিন্তু সে ভাবতে পারেনি জমকে সে ডেকে এসেছে নিজেরই দ্বারে, যার দরুন চন্দন তার ধান্দায় আঘাত এনেছে। চন্দন নুপুরের চুরির মুঠি ধরে বলল, মা, বল, আমি ছাড়া আজ তোর ঘরে আর কে এসেছিল? আমি তোকে আপন ভেবে কিছু কথা বলেছিলাম যেগুলো তুই ছাড়া কেউ জানতো না, আর তুই সেই কথাগুলো পাচার করেছিস। তোর একটা ভুলের জন্য আমার ভাই মারা গেছে। বল, কে এসেছিল? ছেড়ে দে বাবু, আমি কাউরে কিছু বলি নাই। খালার কথায় আমি ওই বাবুরে ঘরে নিয়েছিলাম। এর উপর আমি কিছু জানি না বাবু, আমাকে ছেড়ে দে, আমার কষ্ট হচ্ছে। তুই কাউকে কিছু বলিসনি, তাহলে তোর মেয়ে কোথায় গেল? কার কাছে তারে পাঠাইছিস? নিশ্চিত ওর বাবুর কাছে পাঠাইছিস। তাছাড়া তোদের তো যাওয়ার কোনো জায়গা নেই। সে অবশ্য তোকে লোভ দেখিয়েছে তোর মেয়েকে নিয়ে যাবে এই নিষিদ্ধ পল্লী থেকে, আর তুই সেই লোভে সব কিছু বলে দিয়েছিস তাকে। আর তার বলি হলো আমার ছোট ভাইটা, ওকে তো খুঁজে বের করবই। তার আগে তোর ভবলীলা শেষ করে ছাড়ব। কথাগুলো বলতেই চন্দনের এক চেলা এসে ওর হাতে বড় একটা চাকু দিতেই নুপুরের কলিজা শুকিয়ে গেল। সে মুখ দিয়ে কোনো শব্দ বের করার আগে চন্দনের কোমরে পরপর কয়েকটা চাকু ঢুকিয়ে দিল। চোখের নিমিষে এত ভয়ঙ্কর একটা ঘটনা দেখে পিয়ারি বেগম সহ আরও কিছু মেয়ে জোরে একটা চিৎকার দিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু চন্দনের লোকের বাধার সম্মুখীন হলো তারা। বাহির থেকে দরজা লাগিয়ে দেওয়া হলো। চন্দন চিৎকার দিয়ে বলল, এই ঘরে তুই আমার সাথে মিলিত হোস, তাই না? আর আজ এই ঘরে তোর চিতা জ্বালাবো আমি। তোর চিৎকার আর আমার উল্লাস। তুই কত বড় ভুল করেছিস সেই শাস্তি আমি তোকে পাই টু পাই বুঝিয়ে দিব। বল, তোর ঘরে আজ কোন মরদ এসেছিল? নুপুর মাটিতে পড়ে কাতরাচ্ছিল। চন্দন ওই অবস্থায় আবার ওকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে বলল, এখনো সময় আছে, বল কে এসেছিল তোর ঘরে। না হলে তোর মেয়েকেও এই হাল করব। যেটার ভয়ে ওকে ঘর ছাড়া করছিস, ঠিক ওটাই ওকে করে দেখাবো। কথাগুলো বলেই হাতের রক কেটে দিল নুপুরের। নুপুর আল্লাহ গো বলে একটা চিৎকার দিল। ওই অবস্থায় অন্য হাত তুলে আল্লাহর কাছে ফরিয়া জানালো, ইয়া মাবুদ,
একদিনও যদি তোমাকে প্রভু বলে মানি তাহলে তার প্রতিদান দাও আমাকে। আমার মৃত্যুর আগেই আমার জবান বন্ধ করে দাও, যাতে আমি মুখ খুলতে না পারি। এমন কথা শুনে চন্দন শেষ আঘাত করলো নূপুরকে। নূপুর কাটা মুরগির মতো দাপাতে লাগলো, তারপর আস্তে আস্তে হাত পায়ের রগ ছেড়ে দিল। এরপর কয়েকবার মৃদু কেঁপে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নূপুর। অন্যদিকে তার ছোট্ট মেয়ে কি রিয়াদের হাতে পড়বে না? ওই মেয়েও বিশ্বাসঘাতকতা করে নূপুরের আত্মত্যাগ ব্যর্থ করে দেবে। সেটা শুধু এখন সময়ের অপেক্ষায়। সবে ভোরের আলো ফুটেছে, বৃষ্টি থেমে গেলেও আকাশে মেঘমালার কমতি নেই। সমস্ত মেঘমালারা দল বেঁধে কিশোর কিশোরীদের মতো আকাশ জুড়ে ছুটোছুটি করছে। সূর্য নিজের মুখের ঘোমটা তুলতে অপারগত। সূর্যি মুখ দেখাবে বলে অম্বুদ আর সৌদামিনী যে বন্ধুত্ব পেতেছে, তাদের দাপটে কিছুক্ষণের জন্য হলেও সূর্যকে কাবু করে রেখেছে তারা। সূর্যের এমন বেহাল দশা দেখে মেঘমণ্ডল খুশিতে বৃষ্টি হয়ে ধরণীর বুকে নামতে লাগলো। কিন্তু মৃত্তিকা যে আর বাড়িপাত শোষণ করতে সক্ষম হচ্ছে না। ছোটোখাটো প্লাবন ডেকেই সে ছাড়ল। পিচ ছাড়া কালো পাতের রাস্তার ওপর মানব পদধ্বনিতে ছলছল শব্দ করে মিলিত হচ্ছে বাড়িধারা। নূপুরের 3 বছরের মেয়ে নিহিতাকে কোলে নিয়ে ট্যাক্সি করে নামলো শর্মিলা। নূপুরের সাথে শর্মিলার গলায় গলায় খাতির ছিল, তাই তার হাতেই নিজের মেয়েকে সঁপে দিয়েছে। নিহিতা এখনও ঘুমে আচ্ছন্ন। ভাড়া মিটিয়ে কমলাপুর রেল স্টেশনের দিকে সে হাঁটা দিল। প্রতিমধ্যে তার ফোনে কল এলো। কলের শব্দে নিহিতা জেগে উঠল। সে কান্না করতে লাগলো। এক হাতে বাচ্চা আর অন্য হাতে ফোন ধরল শর্মিলা। হ্যাঁ শামসুর, বল, ওই দিকটা ঠিক আছে তো? ফোনের ওপাশ থেকে চাপা কান্না ভেসে আসলো। শর্মিলা যা বোঝার তাই বুঝে গেল। এখন যে ধরা খেলে নূপুরের মতো তারও হাল হবে। সে নিহিতার দিকে সেই কিছু একটা ভাবল। তারপর সে আর কোনো জায়গায় না থেমে অন্য একটা নিষিদ্ধ পল্লীতে রওনা দিল। যেখানে নিজের মাই বেঁচে নেই সেখানে মেয়েকে আর আগলে রেখে কি হবে? তার চেয়ে চম্পা মাসির কাছে বিকে দিলে ঢের পয়সা পাওয়া যাবে। তা দিয়ে অনেক দিন আরামায়েশ করে চলে যাবে। আরও ঘন্টা 2 সময় ব্যয় করে শর্মিলা চম্পা মাসির কাছে চলে গেল। নিজের জাত বলে কথা, এখানেই সে নিহিতাকে বেশ মোটা টাকায় বিক্রি করে দেয়। দাম হবেই না কেন? এমন সুন্দর বাচ্চা এই তল্লাটে আরও একটাও নেই। তাই বুঝে শুনে শর্মিলা দাম হাঁকিয়েছে। মাসির সাথে শর্মিলাও খুশি। নিহিতা একটু বড় হলেই তাকে দিয়ে কি আর কম টাকা কামাবে মাসি? ছোট নিহিতা কান্না করতে করতে গলা ভেঙে ফেলেছে। ওর হাতে একটা কলা আর পাউরুটি দিতেই খাওয়ার জন্য হামলে পড়ে বাচ্চাটি। চোখের পানি নাকের পানি এক করে খাবার খেতে লাগলো। চম্পা মাসি রাশভারী কণ্ঠে বলে উঠল, তাহলে চন্দনের হাতে মাটা মারাই পড়লো? হাওয়া মাসি, কি কপাল করে জন্মাইলো মাইয়াডা, সুখ আর কপালে সইল না। সুখের লাগেই তো তারে তোর হাতে তুইলা দিছিল মাইয়াডারে, আর তুই কি করলি? বেচে দিলি? প্যাডের দায়ে বেচ্ছা দিছি মাসি, খাওন তো দরকার। আচ্ছা যা যা, টাকাগুলো গুইনা নিয়ে ভাগ এখান থেকে, তোর মুখও দেখবার ইচ্ছা নাই। আর একটা কথা, নূপুর এরে কার কাছে দেওয়ানের কথা কইছে? ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল চম্পা। এইটা কম যাইব না, ফ্যাটের দায়ে না হয় মাইয়াডারে বেচছি, তাই বলে বিশ্বাসের ঘরে চুরি করার অভ্যাস এই শর্মিলার নাই। ভূতের মুখে রামের নাম, জানি আরো পয়সা খোয়াতে হইবে। বলেই চম্পা চকচকে 1000 টাকার নোট ছুঁড়ে মারল শর্মিলা দিকে। শর্মিলা সেটা হাকুপাকু করে তুলে নিয়ে ঘ্রাণ শুকলো। বুঝলে মাসি, পৃথিবীতে আমার সব থেকে প্রিয় এই টাকার গন্ধ। এইটার জন্য সব করতে পারে শর্মিলা। মানুষের মনে বিশ্বাস জন্মাতে পারে, আবার বিশ্বাস ভাঙতেও পারে। কথাগুলো বলে একটা কাগজ চম্পার দিকে এগিয়ে দিয়ে আবার বলল, লেখাপড়া জানি না, কি লেখা আছে তুমি পয়রা দেখো। শর্মিলা বোরখার নিচে টাকাগুলো লুকিয়ে ফেলে চম্পার ডেরা থেকে বের হতেই চম্পা তার বিশ্বস্ত দুটো দেহধারী ছেলেকে ওর পেছনে পাঠিয়ে দিল। তারপর নিহিতাকে বুকের মধ্যে নিয়ে বলল, তোর মতো আমার ঘরেও একটা মাইয়া ছিল, শুধু ভাতের অভাবে মাইয়া আমার মরছে। মা হইয়া মুখে খাওয়ান তুলে দিতে পারি নাই, তো তোরে বাঁচামো। পেটের দায়ে এই পথে পাপ দিছি, কিন্তু এখন পয়সার অভাব নাই। তোর মা তোরে যেখানে রাখতে চাইছে, তোরে আমি নিজে ওইখানে রাইখা আসমো। চম্পা মাইয়ার দালাল হইতে পারে, কিন্তু বিবেক বেচ্চা খাই নেই ওই ফকিন্নির মতো।
কেউ ইচ্ছায় কাম করলে করব, না করলে জোর করার। শর্মিলা একটা ট্যাক্সিতে উঠে চলে যায় আর ছেলে দুটো বাইক নিয়ে তার পিছু পিছু রওনা দেয়। কিছুটা নির্জন জায়গায় এলে তারা শর্মিলার পথ রোধ করে। তারপর তাকে বলে, চম্পা মাসি, তোমাকে ডেকে মেয়েটার জামার পকেটে একটা স্বর্ণের চেন পাওয়া গেছে, সেটা তোমার কিনা, তার জন্য। ছেলেগুলোর কথা শুনে শর্মিলার চোখ চকচক করে ওঠে। সে ট্যাক্সিতে বিদায় জানাতেই দুই ছেলে মিলে ওকে কিছুটা দূরে একটা ঝোপের মধ্যে নিয়ে গেল। তারপর একজনের মুখ চেপে ধরো, সাথে হাত দুটো, অন্যজন একটা সিরিঞ্জ বের করে তাতে ফাঁকা হাওয়া ভরে ওর শরীরে পুশ করে। এতে কিছুক্ষণের মধ্যেই তার রক্ত চলাচল ব্লক করে দেয় এবং রক্তের চাপও বাড়িয়ে দেয়। তারপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঝরে পড়ে। ছেলে দুটো ইয়ার অ্যাম্বোলিজমের মাধ্যমে শর্মিলার প্রাণ নিঃশ্বাস করে বিনাশ করে এবং তাকে রাস্তার ধারে এনে ফেলে রাখে, যাতে সবাই ভাবে যে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গিয়েছে। এরপর ছেলে দুটি সমস্ত টাকা নিয়ে ফিরে আসে। মাছের কাটা, খোপার কাটা, কাটা হরেক রকম, ফুলের কাটার চেয়ে জ্বালায় পিরিত কাটার জখম। সারা রাত ঠিকমতো ঘুম হয়নি আদিরে। ভোরের আলো ফুটতেই তাহার চোখে ঘুম এসে স্থান নিয়েছে। আর এখন সবে 9টা বাজে। তার ভেতর দাদি এসে লাশ লেহাজের ঘোমটা তুলে আদিলকে ইচ্ছা মতো বকা শুরু করলো। নবাবের পুত নবাবজাদা, সকালে কি তোর হয়নি? হালকা শীতের মনোরম সকালে ঝগড়া করতে ইচ্ছা করে না। বিপরীত পক্ষকে ছেড়ে দিয়ে মানিয়ে নিতে হয়। সকালে একটা গন্ধ থাকে, কেমন ঠান্ডা ঠান্ডা, যেখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এমন সুন্দর মুহূর্ত পুরো দিনেও খুঁজে পাওয়া যাবে না। তাই খামোকা মুড নষ্ট করার কোনো মানেই হয় না। আদিল কিছু না বলে উঠে বসল বিছানায়। ঘুমে চোখ ঢুলে ঢুলে আসছিল তার। মাজেদা বেগম সেটা দেখে আদিলকে একটা ঠেলা দিয়ে কর্কশ ভাষায় বলল, গা গতর ঢাকবি, এমন করে শুয়ে আছিস বলে নাসিমা শর্মী ঘরে ঢুকতে পারছে না। এবারও আদিল জবাব দেয় না, বরং সে বিছানা ছেড়ে উঠে রুম থেকে বের হয়ে এসে দেখল রুমের দরজা খোলা। পৃথা তাহলে উঠেছে। সে কোনো দিকে না চেয়ে রুমে গিয়ে হাত পা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করলো। তারপর ঘুম ঝরানো কণ্ঠে বলে উঠল, বউ, তুমি কোথায়? মাজেদা বেগম টেনে এসে আবার ওকে টেনে তুলে বলল, বউ বউ করা বাদ দে। পিঠা তোর দাদার কাছে বসে জিনিসপত্রের লিস্ট করছে। জলদি খেয়ে রেডি হয়ে পৃথাকে নিয়ে বাজারে যা। দাদি, একটু ঘুমাতে দিবা? সবসময় আমার সাথে এমন খাও খাও করো কেন? উঠছি। বলে আদিল উঠে ওয়াশরুমে চলে গেল। তারপর বের হয়ে এসে নাস্তা না করেই রেডি হলো। তারপর গাড়ির চাবি নিয়ে ড্রয়িং রুমে এসে দাদিকে বলল, আমি নিচে আছি, পৃথিকে জলদি নিচে আসতে বলো, সাথে নাসিমাকেও পাঠিয়ে দিও। কথাগুলো বলে আদিল বের হয়ে গেল। এরপর নিচে এসে গাড়ি বের করে পৃথার জন্য অপেক্ষা করতে লাগলো। অন্যদিকে পৃথা পাক্কা আধা ঘন্টা ব্যয় করে নিজেকে প্রস্তুত করল। যতটা পেরেছে নিজেকে সুন্দর রূপে সাজিয়েছে। সে যখন নিজের রুম থেকে বের হলো তখন মাজেদা বেগম আর নাসিমা হা করে চেয়ে রইল। তিনি নাসিমাকে ধাক্কা দিয়ে বললেন, হ্যাঁ রে নাসি, এটা কি আমাদের পৃথা? তাই তো মনে হচ্ছে দাদি। এ নারী নাকি পড়ি? আমি নিজেই করছি ভুল। আদিল তো একটা ছেলে মানুষ, সে তো খুঁজেই পাবে না কোনো কুল। তোর দম আছে পৃথা। খুশি হয়ে কথাগুলো বলল মাজেদা বেগম। কি করব বলেন? স্বামীর মুখে অন্য মেয়েদের প্রশংসা শুনলে একটা স্ত্রীর কেমন লাগে সেটা তাকে বোঝাতে হবে না? কথাগুলো বলেই পৃথা চলে আসলো। আদিলের দরজের বাঁধ যেন ভেঙে গেল। এতক্ষণ লাগে কারো উপর থেকে নিচে নামতে? পায়ে কি মেহেদি দিয়েছে নাকি? তার জন্য এত লেট হচ্ছে। আদিল গাড়ি হতে বের হওয়ার চিন্তা ভাবনা করতেই পৃথার আগমন। পৃথাকে দেখে আদিল বিস্ময় হয়ে যায়। এটা কি শ্বাস সেজেছ? শপিং করতে বের হয়েছে না ছেলে পটাতে? আল্লাহ মাবুদ, রক্ষা করো। সে কাল থেকে দুঃস্বপ্ন যেন আমার পিছুই ছাড়ছে না। কেন যে কথাগুলো আমি বলতে গিয়েছিলাম এখন মনে হলে শুধু অফসোসই জাগে। পৃথার এমন সাজ আদিলের মোটেও পছন্দ হলো না। অন্যদিকে রাম্পে হাঁটা মডেলিং মেয়েদের মতো পদক্ষেপ ফেলে পৃথা আদিলের দিকে এগিয়ে আসছে। পৃথা পার্স হাতে আদিলের কাছে চলে এলো। এরপর সে মুচকে একটা হাসি দিয়ে ডোর খুলে পেছনের সিটে গিয়ে বসল। পৃথার এই প্রাণবন্ত মুখ আর এই হাসিতে আদিল হাজারবার প্রেমে পড়তে রাজি। কিন্তু সে সামনে না বসে পেছনে বসল কেন? এমন প্রশ্ন মনে নিয়ে আদিল পেছনে ফিরে পৃথার দিকে চেয়ে কঠিন মুখ করে বলল, পিছনে বসলে কেন? দুঃখিত আমার সাহেব। সরি, আমার তো নয়, এরিনা, মেরিনা, জরিনা, টিনা, মিনাদের সাহেব। তাছাড়া আপনার সাথে সামনে সিটে বসার মতো আমার কোনো রুচি নেই। ওটা বরং অন্যান্যদের আগুন সুন্দরী গার্লফ্রেন্ডদের জন্যই তোলা রইল। আপনার প্রশ্ন করা শেষ হলে আপনি এখন যেতে পারেন।
আদিলের ব্রেনের ভাঁজে ভাঁজে রাগ জমা হতে লাগলো। ক্রূর দৃষ্টিতে পৃথার দিকে চেয়ে বলল, তুমি সামনে আসবে না আমি এখানেই সিন ক্রিয়েট করবো? ব্যাস হয়ে গেল। এই ছেলে পারে না এমন কোনো কাজ নেই। শেষে দেখা গেল সবার সামনে চিৎকার দিয়ে কথা বলে মানুষ জড়ো করল। তখন সালা দুটোই যাবে পৃথার, তাই সে সামনের সিটে এসে বসলো, কিন্তু হার মানল না। পৃথা ওর কাছে বসতেই আদিল বিষণ্ণ মনে ড্রাইভ করতে লাগলো। রাস্তার মাঝখানে ট্রাফিক জ্যামে আটকা পড়লো তারা। পৃথা স্বাভাবিকভাবেই বসেছিল, কিন্তু সমস্যা বাঁধল যখন অন্য একটা বাইক এসে ওদের সামনে দাঁড়ালো। কাঁধে ব্যাগ নিয়ে বাইকে বসা দুটো স্টুডেন্ট, দেখে বোঝা যাচ্ছে সবই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের মুখ দেখেছে। এই বয়সের ছেলেগুলো একটু বেশি উড়নচণ্ডী হয়। তারা দুজনেই এক দৃষ্টিতে পৃথার দিকে চেয়ে হাসল, তারপর টিচ করে কিছু বলতেই আদিল রাগি লুকে ওদের দিকে চাইল। ছেলে দুটো চুপসে গেল অমন বাঘের ন্যায় অগ্নিমূর্তি দেখে। রেড সিগন্যাল দিতেই গাড়ি টান দিল। ওখান থেকে পালিয়ে যেতে পারলে তারা যেন বাঁচে। ব্যাপারগুলো পৃথা বেশ এনজয় করছে। আদিল সেটা বুঝতে পেরে জানালার কাজ তুলে দিল। এটা দেখে পৃথা না হেসে আর পারল না। এরপর তারা শপিং মলে পৌঁছে প্রয়োজনীয় কেনাকাটা করে কেবল গাড়ির সিটে বসেছে। এমন সময় পৃথা এক ইয়াং পথিককে কাছে রাখলো, তারপর হাসি মুখে বলল, Hey handsome, take some picture with this phone. ও শিওর বলে ছেলেটি পৃথার কাছে এসে ওর হাত থেকে ফোন নিতেই আদিল গাড়ির ডোর খুলে হাতের মুঠ পাকাতে পাকাতে দ্রুত ছুটে এলো ছেলেটির দিকে। পৃথা এবার আদিলের শার্টের কলার ধরে বেশ জোরে বলে উঠল, এখন লাগে তোর বউয়ের সামনে অনুমেদের প্রশংসা করা আর তাদের আগুন সুন্দরী বলে আখ্যা দেয়া? এগুলো কি ছিল? একবারও ভেবেছিস তোর মজা করার তীক্ষ্ণ বানে বিপরীত মানুষটার কি রকম অনুভূতি হতে পারে? এখন বাসায় চল, তারপর দেখবি বাসায় তোর জন্য এমন অনেক সুন্দর সুন্দর উপহার তোলা রয়েছে। কথাগুলো বলে পৃথা ওর হাত আদিলের শার্টের কলার থেকে নামায়। আদিল পাথরের মূর্তির মতো স্থির হয়ে যায়, শুধু বিস্ফোরিত চোখে পৃথাকে দেখতে থাকে। পৃথা মৃদু কাঁপছে আর তার চোখের জল চিবুক বেয়ে গড়িয়ে পড়ে ওরা ভিজিয়ে দিচ্ছে। আদিল আর কথা বাড়ায় না, সে বুঝতে পারে তার কত বড় ভুল হয়েছে। গাড়ি স্টার্ট দিয়ে পৃথাকে নিয়ে বাসায় ফেরে। পৃথা বাসায় এসে দেখে আদিলের মামি এসেছে। পৃথা আগে কখনো তাকে দেখেনি। মাজেদা বেগম পরিচয় করিয়ে দিতেই পৃথার মা স্বর্ণের চেন দিয়ে পৃথার মুখ দেখলেন। তিনি অনুশোচনার স্বরে বললেন। পৃথা স্বাভাবিকভাবেই মামি শাশুড়ির মাঝে মিশে গেল। নানান কথাবার্তা চলল তাদের মাঝে। নাসিমা বাদে আরও কয়েকজন কাজের মেয়ে রান্নার জোগাড় করতেই পৃথা একা হাতে রোম গোছানো হতে সব কিছু পরিষ্কার করে এসে তাদের সাথে হাট বাড়তে লাগলো। মাজেদা বেগম বেজায় খুশি, মেয়ে একটা গুণী বটে। তবে পৃথার উপর একজনের অনেক ভ্রু কোচকানো দেখা গেল। অবশ্যই প্রশংসাকারী থাকলে সেখানে নিন্দুকও থাকবেন। পৃথা সেদিকে কান্না দিয়ে কাজে মনোযোগ দিল। পুরোদিন আদিল তার আর সুযোগই পেল না পৃথাকে একটা সরি বলতে। সে ভদ্র বরের মতো বউয়ের সমস্ত কর্মকাণ্ড দেখে যেতে থাকলো। রাত 8টা, পুরো বাসায় মেহমানে ভরে গেছে। মোর্শেদ সাহেব এসেছেন, সাথে কয়েকজন বন্ধুদেরও এনেছেন। আদিলের 20 থেকে 22 জন বন্ধু বান্ধব এসেছে। ছেলে বন্ধুর থেকে মেয়ে বান্ধবীরা এক একটা গর্জিয়াস সাজ দিয়েছে। ফ্ল্যাটেরও কয়েকজন প্রতিবেশীকে দাওয়াত করা হয়েছিল, তারাও এসেছে। পুরো ফ্ল্যাট মাছের বাজারের মতো গম গম করছে। আফসার সাহেব সবাইকে নিয়ে মেতে উঠেছেন। এই লোকটা আর যাই হোক, কোনো কাজ পারুক আর না পারুক, আসর জমাতে বেশ পারেন। এর মধ্যে পৃথা রাহিকেও কল দিয়ে ডেকে এনেছে। ওরা দুজনেই সাজুগাজুতে এখন ব্যস্ত। মাজেদা বেগম নিজে দাঁড়িয়ে পৃথাকে হুকুম করেছে, এমন করে নিজেকে উপস্থাপন করবি যাতে মোর্শেদের মাথা নিচু হতে বাধ্য হয়। সে আদিলকে কম জ্বালায়নি। আদিলের দেওয়া নীল রঙের শাড়িটি আজ পৃথা পরেছে। তারপর নিজেকে উত্তম রূপে সাজিয়ে রুম থেকে বের হলো। মাজেদা বেগম অবশ্যই পৃথাকে নিয়ে সবার সামনে হাজির হয়েছেন এবং সবার সাথে ওকে আদিলের বউ হিসেবে পরিচয় করিয়ে দিলেন। সবার উদ্দেশ্যে পৃথা সালাম দিতেই ওর দিকে সবাই চাইল। সবাই মেয়েটার দিকে দৃষ্টিকটুভাবে তাকিয়ে আছে। তাকে কতটা মোহনীয় লাগছে তার ধারণার বাহিরে। পৃথাকে দেখে শুধু একটা বাক্যই বলার মতো উপযুক্ত, সেটা হলো হাজার হাজার পুরুষদের বুকে ঝড় তোলার জন্য সে যথেষ্ট ছিল। আদির কোনো পরিকল্পনা ছাড়াই কালো রঙের একটা পাঞ্জাবি পরেছে, কারণ পৃথার সাথে তার কথা হয়নি আর তার জন্য কোনো প্ল্যানও করতে পারেনি। কিন্তু হিরো তো হিরোর মতোই রাখবে। তার শরীরে দেওয়া কালো রং যেন সৌন্দর্যতা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আদির ওর ফ্রেন্ডদের নিয়ে হই হুল্লোড় করে কেক কাটলো। পৃথাকে ডাকলো, কিন্তু পৃথা তখন মোর্শেদ সাহেবের সাথে কী যেন কথায় ব্যস্ত ছিল। পার্টি জমে গেল। আদিরের ফ্রেন্ড সিদ্ধার্থ পৃথার পিছু আর ছাড়ে না।
পৃথা দিদি, আপনার জন্য এটা এনেছি, ওটা করেছি। আদিল আপনাকে নিয়ে যে কত আমাদের সামনে পাগলামি করছে তার সীমা নেই। এসব কথা নিয়ে বেশ মত্ত সিদ্ধার্থ। এমন সময় পৃথা বলে উঠল। তোমার গার্লফ্রেন্ড আসেনি? সিদ্ধার্থ মাথা চুলকিয়ে বলল, ত্রিধার কথা বলেছেন? বলে চুপ হয়ে সবাইকে ঠান্ডা পানীয় পরিবেশন করতে লাগলো পৃথা। আর মনে মনে বলল, আমি দেখতে চাই তোমার সেই আগুন সুন্দরী গার্লফ্রেন্ডকে। অন্যদিকে ত্রিধা খেপেছে। আদিলকে ডেকে সে বলল, তোর বউয়ের সাথে ওই গাধাটারা তো কিসের কথা? এখন তো দেখছি আমারটাও কম না, সুন্দর মেয়ে দেখলেই ঘুমড়ি খেয়ে পড়ে। আদিল কিছু বলে না, শুধু মুচকি হাসে। সে পৃথার দিকে এক নজরে চেয়ে থাকে। পৃথার চোখ আদিলের দিকে পড়তেই আদিল চোখ অন্যদিকে সরিয়ে নেয়। রাহি এসে পৃথার সামনে দাঁড়িয়ে বলল,